বোঝাও যায়, কিন্তু আমি একটা সরল সরল বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনার কাছে কি মনে হয় একজন অর্থনীতিবিদ হিসেবে এতদিন ধরে আপনি নানা পজিশনে আপনার বিশাল বিশাল আপনি দায়িত্ব পালন করছেন বাংলাদেশে, আপনার কাছে কি মনে হয় প্রফেসর ইউনূসের সরকারের মতো একটা সরকার থাকলে দেশের অর্থনীতির চালিকা শক্তি বা দেশের অর্থনীতির যে জোর সেইটা বাড়বে, নাকি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সেটা একটু সহজ হবে? মানে আপনার হোয়াট ইজ ইউর টেক? যেমন আপনার সাথে যখন কথা বলতেছি তখন অনেকে বলতেছেন যে আমরা মনে করি যে প্রফেসর ইউনূসের সরকার অনেকদিন থাকা উচিত, অনেকে আবার মনে করতেছে না আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট না আসলে অর্থনীতিটার মধ্যে যেটা হচ্ছে জোর পাওয়া সেইটা পায় না। আপনি কি মনে করেন আসলে? হ্যাঁ, আমি এটা এটা প্রায় আমাকে প্রশ্ন আমি বলি পলিটিক্যাল গভর্নমেন্টের বিকল্প নেই, এটা আপনি জানেন, এটা তো ডেফিনেটলি আসতে হবে ইলেকশন। তবে পলিটিক্যাল গভর্নমেন্টের আমাদের যে এই গভর্নমেন্টটা যখন ইন্টারিম গভর্নমেন্ট আমাদের হলো, আমাদের যারা আছি আমাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই, আমাদের কোনো এজেন্ডা নেই, কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টে আগের বার দেখছে প্রত্যেকে কিন্তু ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, এমপি এবং বিভিন্ন জায়গায়, অর্থাৎ ওদের একটা নেক্সাস ছিল। সাধারণ মানুষ এটা কিন্তু ওরা অনেকে বলে অলিগার আদার, অনেক কিন্তু কোনো চান্সই পায়, কিন্তু এটাতে এটা নাই। অর্থাৎ একটা সুবিধা কি আমরা ওইটাকে আস্তে আস্তে আমরা ভাঙতে চেষ্টা করছি, এটা ডেফিনেটলি আমরা করবো। তবে এখন কিছু কিছু জিনিস আছে আমার মতে, যেটা কিছু আমি যেটা সবসময় বলি, আমার কিছু কিছু জিনিস ইমিডিয়েটলি আমরা করব, এবং সবগুলো জিনিস হয়তো আমরা ডিসেম্বর শুরু করে দিয়ে যাব, কিন্তু আমরা ছাপ রেখে যাব, ফুটপ্রিন্ট। এবং এটা কালকে ওদিন ইকোনমিস্টরা বলেছে তোমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাও, তোমরা সব ইমপ্লিমেন্ট করতে পারবে না। এবং সিলেক্টিভ জিনিস দেখছি, বড় বড় এই যে ধরেন ব্যাংকিং আইন সংস্কার বা আরো বিভাগ, সেগুলো করা অনেক সময়ের ব্যাপার, এগুলো অর্থাৎ পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে করতে পারে। তবে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে যদি আমাদের যদি পজিটিভ কাজগুলো যদি ওরা না ক্যারি আউট করে বা নিয়ে সামনে না যায়, তবে কিন্তু আরেকটা ডিজাস্টার হবে, কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক রকম থাকবে। আমরা চেষ্টা করছি, আমি সেটা বলি, আমি অনেক তাদের পলিটিশিয়ানদের সামনেই বলছি, বিশেষ করে বিএনপির পলিটিশিয়ানদের সামনে, যে আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাব। সবটা হয়তো করতে পারে না, কিছু কিছু ইমিডিয়েটলি করছি, যেমন এনবিআর সেপারেশন করবো, তারপর বাংলাদেশ ব্যাংক রেজলিউশন একটা অ্যাক্ট হবে কয়েকদিন পরে, অ্যাসেট গুলি কিভাবে রেজলিউট রাখবে, কোন ব্যাংক থাকবে না, এগুলো কিন্তু এর মধ্যে ডিসেম্বর মধ্যে আমরা শুরু করবো। এবং প্রফেসর ইউনূস বলছে যেটা আমরা এটা করতে হবে, এগুলো বাকিগুলো আমরা করতে হয়তো একটু সময় লাগবে, সেগুলো তো আগামী গভর্নমেন্ট করবে। ধরেন স্যার, আপনার সঙ্গে আমার একটা পরিচয় আছে, এই পরিচয়টা যদি আওয়ামী লীগের অর্থমন্ত্রীর সময় আমার সঙ্গে থাকতো এবং আমি যদি একটা দুষ্ট লোক হইতাম, তাহলে আমি হয়তো ব্যাংকের থেকে টাকা নিতাম এবং সেটা আমার ফেরত না দিলেও হইতো, বা আমি আরেকটা প্রজেক্ট নিতাম যে প্রজেক্টটা আমার কাছে যাইতো, সেটা হইতো। সেইটা এখন আপনি আছেন, কেউ এটা করতে পারছে না, আমি এরকমই শুনি। ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, তিনি এইসবের মধ্যে নাই, সেজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো টাকা কামাতে পারছেন না। কিন্তু ঘটনা হচ্ছে আপনারা যখন আসেন তখনও কি এগুলি বন্ধ হয়েছে? আসলে কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ সমন্বয়ক, কেউ বৈষম্য বিরোধী ছাত্র, ইদানিং জানাপা করে তো টাকা এরকম করছে, মানে এগুলো হচ্ছে আমাদের কাছে খবর স্যার। তো আপনি কি এটাকে কিভাবে দেখেন? মানে যেই কারণে আপনাদের নাইলে কোনো লক্ষ্য নাই, কিন্তু 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 ফুটোটা তো রয়েই যাচ্ছে চৌবাচ্চায়। না, এটা আমি বলি এই প্রসঙ্গে, এটা আমরা দেখি আমাদের জিনিসগুলো, আমাদের গুড ইন্টেনশন আমরা যেগুলো করতে যাচ্ছি এগুলো কিন্তু খুব কন্ট্রোভার্সিয়ালও না। যেমন ব্যাংকের খেলাপি না দেয়, ট্যাক্স স্টেশনটা ইসে করা, তারপর রেভিনিউটা আরো জেনারেট বেশি করা, গরিব ট্যাক্সে বেশি না দেওয়া, এইগুলো আমরা চেষ্টা করি, কিন্তু এগুলো আমাদের কাজ করতে তো দেওয়া হচ্ছে না। মানে বাধা, আপনি একটা বাধা হলো আপনি একটা এক্সটার্নাল তো বাধা আছেই, নানা রকম আমাদের সম্বন্ধে নানা রকম প্রচার, এবং দেশের ভেতরে একটা কিছু করতে গেলে উইথ ডিউ রেসপেক্ট টু দ্য প্রেস তারা ঝাঁপিয়ে পড়ে পজিটিভ দিকটা না দেখে নেগেটিভ, ওটা নেগেটিভ এটা করছে, অথবা এটা যেমন আমি এনবিআর সংস্কার করবো, দুইটা ভাগ করবো পলিসি, কারণ এনবিআর ভিতরে নানা রকম কারাপশন আছে, যে পলিসি করে সে আবার জাজমেন্ট দেয় যে না আমি তুমি এত টাকা না দিলে তো আন্ডার টেবিল করে, এটাতে আবার অনেক লেখালেখি হচ্ছে, এই দুই ভাগ করে কি লাভ হবে। আমি পড়লাম ওরা যে সময় আর্গুমেন্ট দিয়েছে, অতীতে অনেক হয়েছে এরকম ভাগ করেছে, তা আমরা ওদের দেয়ার অ্যাডভোকেটিং যেগুলো যেন না করি, তা আমি ওদের নাথিং ডুইং, ওই যাই লেখো করা, কেউ সাংবাদিক কি লিখেছে, মানে ওয়েল ইনফর্ম না, পুরোনো একটা কাগজে ঘোরাঘুরি করছে। অতএব এই জিনিসটা যেটা বলি আমি, যে ওরা তো থেমে যায় নাই, এবং যারা করাপশন করার ভেতরে এখনো করছে, এবং এখানে একটা প্রবলেম, ওরা সিস্টেমটা কিন্তু নষ্ট হয়ে গেছে, ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি না থাকাতে হয়েছে কি, যারা করছে তারা তো এখনো আছে, আমরা তো সবকে বদলাতে পারি। কিন্তু স্যার আমার প্রশ্ন হচ্ছে নতুনরা আসছে কিনা? মানে এইসবের একটা গল্প ছিল না যে আমি ওই পারে গেলে ওই পুরনো যোগগুলি আমি পা থেকে সরাবো না, কারণ নতুনগুলি আসলে আবার নতুন করে খাইতে শুরু করবে। এখন নতুনরা আসছে কিনা, বিএনপি, জামাত, সমন্বয়ক, ছাত্র? হ্যাঁ, তাদের ইনফ্লুয়েন্স এখন আছেই, সেটা বিস্তারিত না করবো। তারা বলছে ওখানে গেলে ভালো হয়,
এই ব্যবসাটা এবং তারা কিন্তু কিছু কিছু জিনিস অ্যাডভোকেট করছে, যেটা আমি বলবো যে দেশের স্বার্থে করছে, মাত্র জানি না, যার যার নিজের পরিচিত। আমি যেটা বললাম যে আপনি বললেন তার সাথে এই পরিচয়, তখন এটা বলে এটা করে, তখন আমি বুঝতে পারি হঠাৎ করে উনি কেন এই সমস্ত কথাবার্তা বলছেন। তারপরে এগুলি স্যার শুনে, মানে এগুলি শুনতে হয়, মানে এগুলি আপনারা কি করেন? আমি শুনি, আমি মোটামুটি আমি অ্যাক্সেসিবল। আমাকে অনেকে বলে স্যার এর আগে ফাইন্যান্স মিনিস্টারের কাছে আসতো, আসাটা ইম্পসিবল ছিল, আসতেই পারতো না, লোকাল লোটাস কাউন্সিল অফিসে আসতেন না, 4 বছর আসেনি। বাট এর আগে যেটা ছিলেন এগুলো তো আসতেন, আমি শুনি, আমি বলে আচ্ছা মাঝে মাঝে মোটামুটি শুনি। কিন্তু ওই যেটা বললাম যে ওই লোকগুলো আছে, সিস্টেমটা ওই রকম আছে। আরেকটা সবচেয়ে বেশি আমরা অনুভব করছি এখন, ল্যাক অফ প্রপার কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশনটা মানে কি, আপনি ধরেন বাংলাদেশ ব্যাংক একটা পলিসি নিয়েছে, গভর্নর একটা পলিসি নিয়েছে, ফাইন্যান্স মিনিস্টার একটা, নিচের লেভেলে অনেক আছে সে আগের স্টাইলেই চিন্তা ভাবনা করছে, ফাইল হয়তো আর 10 দিনের জায়গায় 20 দিন রেখে নিচ্ছে, এটা আমরা টের পাচ্ছি। মাঝে মাঝে আমি গভর্নরকে বলেছি, সে এখন বাইরে থেকে ছিল অনেক দিন, এতটা নুয়ান্স বুঝতে পারে না। এবং অন্য জায়গায় আমার মন্ত্রণালয়, আমারটা একটু তো আমার, কারণ আমি অলওয়েজ ফলো আপ করি, অন্য জায়গায় অনেক ফাইল। আজকেও আমি একটা পারচেজ কমিটির মিটিং, আমি তো চেয়ারম্যান ওটার কতগুলো প্রজেক্ট, আমার কাছে একটা ভালো একটা তথ্য দিল যে কতদিন লেগেছে এই সমস্ত প্রসেস করতে, টেন্ডার ডকুমেন্ট সাবমিট করতে, টেন্ডার ইসে করতে, বাধা ধরনের আছে যে 28 দিনে করবে, টেন্ডার ডকুমেন্ট আনতে সেটা রাখছে 2 মাস, টেন্ডার অ্যাপ্রাইজ করতে রাখছে 1 বছর, সেটা 30 দিনে করার কথা। তারপর এটা মন্ত্রণালয় গেছে, মন্ত্রণালয় থেকে সেটা আসবে পারচেজ কমিটিতে, সেখানে যেখানে 6-7 দিন লাগার কথা সেখানে লাগছে 2 মাস। তাই একটা আমি বললাম যে এটা কি, কয়েকটা মন্ত্রণালয়ের মধ্যে এটা তো আমরা দীর্ঘসূত্রিতা আগে। এখন আমি বলেছি এগুলো করলে কিন্তু আমি কোনো প্রজেক্ট আমি কোনো পারচেজ কমিটিতে পাস করবো না। অর্থাৎ এগুলো তো চলছে এখনো একই। স্যার এইটাই সবচেয়ে বেশি হতাশার। অনেকে আমাকে বলে যে, বা আমাদের বলে যে আমরা কি এই সরকারের প্রতি একেবারেই ক্রিটিক্যাল না, অনেকে আবার বলে আমরা অনেক বেশি ক্রিটিক্যাল। কিন্তু আমরা মাঝে মাঝে হতাশ লাগে যে আপনারা এতগুলি ভালো লোক একসাথে, তারপরে ওই জিনিসগুলি চলতেছে, এইটা আপনাদের কাছে কেমন লাগে? মানে এটা আপনাদের কাছে একটা পানিশমেন্ট লাগে কিনা? না না, এটা তো আমাদের অনেক অ্যাডভাইজারে তো চায় না। ওয়াহিদুল মাহমুদ সাহেব এডুকেশন ছেড়েই দিলেন, আমি মাঝে মাঝে বলি যে কি আর এগুলো, মানে অনেক সময় মনে হয় কি কাজ করে যদি কিছু কোঅপারেশন পান এবং ফলটা যদি পান, তো একটা মনে হয় আর একটু করি।